ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের আজকে আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস। এই ক্লাসে বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি মুমতাহিনা মুশতারি, বিজ্ঞান শিক্ষক। আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে দুটো বই পড়ি, তাই না? অনুশীলনী বই এবং অনুসন্ধানী পাঠ, এই দুটো বই পড়ি। তার মধ্যে অনুশীলনী বইটা যে বইয়ে যে অভিজ্ঞতাগুলো পরপর সাজানো আছে, আমরা সেই অভিজ্ঞতার আলোকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে অভিজ্ঞতাগুলো আমরা পড়ছি। তোমাদের মনে আছে আমরা কোন অভিজ্ঞতায় আছি, কোন অভিজ্ঞতা পর্যন্ত পড়েছি? আমরা তৃতীয় অভিজ্ঞতা পড়া শেষ করেছি। পড়া শেষ হয়নি, তৃতীয় অভিজ্ঞতাটা পড়ছি। তৃতীয় অভিজ্ঞতাটা কি ছিল? কেউ কি বলতে পারবে আমরা তৃতীয় অভিজ্ঞতায় কোন নামটা কি ছিল? ঠিক বলেছো, পিকনিক। পিকনিক, আচ্ছা, পিকনিক এই অভিজ্ঞতা আমরা 3টি সেশনে ক্লাস শেষ করেছি। আজ আমরা চতুর্থ সেশনের ক্লাসটি করব। কেমন? তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিয়েছিলাম গত ক্লাসে, মনে আছে কি? বাড়ি কাজটি ছিল যে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে, বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে পদার্থের ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন এই অংশটুকু খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে আসবে। তোমরা কি পড়েছো? সবাই পড়েছো না? খুব ভালো, ভেরি গুড। তাহলে পদার্থের ভৌত পরিবর্তন ইংরেজিতে বলে ফিজিক্যাল চেঞ্জ। ভৌত পরিবর্তন হলো ফিজিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন হলো কেমিক্যাল চেঞ্জ। চলো এই ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন সম্পর্কে এখন আমরা একটা ভিডিও দেখি, কেমন? Notice. A physical change is something that changes the physical properties of an object or substance, like size, shape, or form. Even a change is something that changes the physical properties of an object or substance, like size, shape, or form. Cutting a piece of cloth is an example of a physical change. Even though the cloth changes shape and size when it is cut, it does not. দেখো এখানে কি বলা আছে? ফিজিক্যাল চেঞ্জ অর্থাৎ ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন কি? সামথিং দ্যাট চেঞ্জেস দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ এ সাবস্টেন্স এজ সাইজ, শেপ অর ফর্ম। অর্থাৎ ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন হলো এমন পরিবর্তন যেটা পদার্থের বা কোনো বস্তুর সাইজ, আকার, আকৃতি এবং এর রূপের পরিবর্তন করে বা অবস্থার পরিবর্তন হয়। যেমন ধরো তুমি একটা শসা নিলে, এটাকে কেটে টুকরো টুকরো করে সালাদ খাচ্ছ। তাহলে সালাদ খাওয়ার আগে শসাটা কাটার আগে কি ছিল? শসাই ছিল। যখন তুমি টুকরো টুকরো করে কাটলে, তাহলে তখন কি হয়ে গেল? এই টুকরোগুলোর আকার, মানে শসার আকার চেঞ্জ হয়ে গেল। কিন্তু তুমি যখন খাচ্ছ, সেটা কি শসা না হয়ে অন্য কিছু হয়েছে? হয়নি। তাহলে কোনো জিনিস কেটে টুকরো করে যখন আমরা কোনো কাজ করি, এই যে একটা পরিবর্তন হয়, সেটা কি? সেটা হচ্ছে ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ। তাহলে এরকম আরো অনেক উদাহরণ আছে। যেমন আমরা কাপড় দিয়ে পোশাক তৈরি করি, তাই না? আমরা দোকান থেকে বড় গজ কাপড় নিয়ে আসি, নিয়ে এসে এটাকে কাটি, সাইজ মতো কেটে সেলাই করে তারপর আমরা ওটা পরি। তাহলে সেলাই করার আগে সেটা কি ছিল? কাপড় ছিল। সেলাই করার পর সেটা কি আগের মতো দেখতে হলো না। তার কি হলো? আকার আকৃতির পরিবর্তন হয়ে গেল। কিন্তু সেটা কি কাপড় ছাড়া অন্য কিছু হয়ে গেল? হলো না। কিন্তু আগেও কাপড় ছিল, এখনো কিন্তু কাপড়ই আছে। এখন সেই কাপড় দিয়ে যখন আমরা পোশাক পরলাম, সেটাও কিন্তু মূল উপাদান কাপড়। তাহলে এই যে একটা পরিবর্তন হলো, কাপড় দিয়ে আমরা পোশাক তৈরি করার সময় যে পরিবর্তনটা হয়, সেটা হলো ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন। তাহলে চলো দেখি এরকম আমরা আরো কিছু উদাহরণ দেখি।
আমরা এই ভিডিওতে এরকম আরো কিছু উদাহরণ দেখতে পাবো, চলো দেখি। or form. Cutting a piece of cloth is an example of a physical change. Even though the cloth changes shape and size when it is cut, it does not create a new substance. It's still cloth. Even if the pieces of cloth are sewn together and made into a shirt, only physical changes have occurred. The shirt is still made of the same substance as the original cloth, just in a new form. Another type of physical change involves changing states of matter, and water is a great example of this. Ice melts and becomes water, and water evaporates to become steam. But no matter its form, the water is still water. One way we can tell this is a physical change is that the change can be undone. Water vapor can condense back into liquid water, and liquid water can be frozen back into ice without changing to a different substance. In fact, many physical changes can be undone. For example, we know that dissolving sugar into water is a physical change, because even though the sugar and the water are mixed together, they do not combine and create a new substance. They are still just sugar and water, and they can be separated from each other. Not all mixtures are as simple to separate as sugar and water. When you mix butter, sugar, flour, and eggs, there is not a practical way to separate them again, but it is still only a physical change. তাহলে দেখো আমরা এই ভিডিওর এই অংশটুকুতে কি দেখলাম, যে যখন কাপড় কেটে পোশাক তৈরি করা হয়ে গেল, তখন সেটা কি হয়ে গেল, একটা ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ। আবার ধরো পানিকে ঠান্ডা করলে বরফ হয়ে যায়, বরফকে কিছুক্ষণ রেখে দিলে তার ভেতরে সেটা গলে পানি হয়ে যায়। আবার পানিকে যদি তুমি চুলায় গরম করো, সেটা বাষ্প হয়ে আকাশে উপরের দিকে উঠে যায়। আবার বাষ্পটাকে যদি তুমি ঢাকনা দিয়ে ঢেকে ধরে রাখতে পারো, তাহলে সেই বাষ্পটা আবার ঠান্ডা হয়ে পানি হয়ে যায়। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, বরফ পানিতে পরিণত হচ্ছে, পানি থেকে বাষ্প হচ্ছে, বাষ্প থেকে আবার পানি হয়ে যাচ্ছে, এইগুলো কি? এই যে বরফ যখন তুমি দেখতে পাও, বরফ কি? পানি। বরফের ভেতরে কি আছে? পানির যে উপাদান সেটাই আছে। আবার বরফটা যখন গলে যাচ্ছে, সেখানেও কিন্তু পানিতে যা আছে সেটাই আছে। আবার এই পানিটা যখন ফুটে বাষ্পে পরিণত হয়ে যায়, সেখানেও কিন্তু পানিতে যা আছে তাই আছে। অর্থাৎ এই যে বিভিন্ন অবস্থা আমরা দেখতে পাচ্ছি, পানি তিনটা অবস্থা দেখতে পাচ্ছি। সে যখন বরফ অবস্থায় থাকে, সে তখন কঠিন আকারে থাকে, সে যখন পানি আকারে থাকে তখন তরল অবস্থায় থাকে, আবার যখন বাষ্প হয়ে উপরে উঠে যায় তখন সেটা গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে কঠিন, তরল, গ্যাসীয় এই তিনটা অবস্থায় কি পানি, মূল উপাদান কি? পানি। তাহলে পানির কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু পরিবর্তন হচ্ছে পানির অবস্থার। তাহলে এই যে অবস্থার পরিবর্তন হওয়া, এটা কি ভৌত পরিবর্তন। ঠিক আছে, ধরো কেউ বিস্কিট বানাতে চাইলো, তাহলে বিস্কিট বানাতে গেলে তাকে আটা নিতে হবে, ডিম দিতে হবে, চিনি দিতে হবে। তো যখন এগুলো একসাথে দিয়ে মেশানো হয়, তখন কিন্তু পদার্থের মূল উপাদানের তখনও কিন্তু কোনো চেঞ্জ হয় না, খালি তিনটা জিনিসকে একসাথে মেশানো হয়। এই যে তিনটা জিনিসকে একসাথে মেশানো হলো, এই অংশটায় এখানে কি ডিমটা আর আলাদা করে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, কিন্তু এটার ভেতর ডিমটা আছে। তারপর ধরো আটার সাথে যখন ডিম, চিনি মেশানো হলো, সবগুলো জাস্ট একসাথে মেশানো হলো। তাহলে মেশানোর পর যে একটা ডো তৈরি হবে, আটার একটা খামির তৈরি হবে, এটা কি? এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখব যে কেমিক্যাল চেঞ্জ জিনিসটা কি। The chemical change occurs when you put your mixture in the oven and add heat. Baking has many of the indications of a chemical change. The mixture in the oven absorbs heat. It also changes color and produces an odor. Gases are released, which is what helps the baked goods to rise. Finally, this change cannot be undone. You can't unbake a cake. Chemical changes occur when the particles of two or more substances are rearranged to form a new substance.
For example, when you burn wood, the wood is transformed into a new substance, ash. Just like in baking, this change cannot be undone. Also like the cookies, the wood changes color, releases gases, smoke, and produces an odor. Unlike in baking, this chemical change releases heat and gives off light. Chemical changes take place all around us. Metal rusting, fireworks exploding, fruit ripening, and digesting food are all examples of chemical changes. Here are some clues to look at if you're not sure whether something is a chemical or physical change. Chemical changes always form a new substance. They may absorb or release heat. Sometimes a chemical change will cause a change in color, produce an odor, create a sound, release gases. আচ্ছা, তাহলে এতক্ষণ যে আমরা ভিডিওর দ্বিতীয় অংশটা দেখলাম, এখানে দেখলাম যে কাঠ কেটে যখন একটা গাছ থেকে কাঠ কাটা হয়, তখন গাছের যে অবস্থায় ছিল কাটার পর এটা টুকরো টুকরো হয়। এখানে যে একটা পরিবর্তন হয়, কিসের পরিবর্তন? কাঠের একটা আকৃতির পরিবর্তন হয়। এই পরিবর্তনটা হলো ভৌত পরিবর্তন। কিন্তু যখন আমরা এই কাঠ দিয়ে আগুন জ্বালাই, আগুন জ্বালানোর পর দেখা যায় এই কাঠটা পুড়ে কয়লা হয়ে যায় এবং এর থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। তাহলে কাঠটা যখন পোড়ানো হয় তখন এই পোড়ানোর ফলে নতুন একটা পদার্থ তৈরি হয়, যেমন কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে পদার্থের যে পরিবর্তনে ওই পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন, বা আমরা বলতে পারি কেমিক্যাল চেঞ্জ। আমরা আরও দেখলাম যে যখন বিস্কিট তৈরি করার জন্য আমরা আটা বা ময়দা, ডিম, তারপর চিনি ইত্যাদি একসাথে মিক্স করেছিলাম, সেটা ছিল ভৌত পরিবর্তন। কিন্তু মিক্স করলেই কি বিস্কিটটা হয়ে যাবে? হবে না। এটাকে কি করতে হবে? তাপ দিতে হবে বা হিট দিতে হবে। বেকিং চুলায় হিট দিতে হবে। হিট দেওয়ার পর এটা বিস্কিটে পরিণত হয়ে যাবে। আর বিস্কিটে যখন পরিণত হয়ে যাবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এই হিট দেওয়ার পর এটা যা হলো, তখন কিন্তু এটাকে আমরা আর ভৌত পরিবর্তন বলতে পারবো না। হিট দেওয়ার আগ পর্যন্ত ছিল ভৌত পরিবর্তন। হিট দিয়ে যখন এটা দিয়ে বিস্কিট তৈরি হয়ে গেল, তখন এটা হলো এখানে যে পরিবর্তনটা হলো সেটা হলো রাসায়নিক পরিবর্তন। কেমন? আচ্ছা, তোমরা তো লোহার তৈরি কোনো জিনিসে তোমরা মরিচা পড়তে দেখেছো। মরিচা কি জানো? অনেক সময় লোহার তৈরি জিনিসে জং ধরে না? আচ্ছা, দেখেছো সবাই, তাই না? এই যে জং ধরা, লোহার উপরে যে জংটা পড়ে, তার মানে এখানে একটা পরিবর্তন সংঘটিত হয়। মানে লোহার উপরে একটা নতুন পদার্থের আস্তর পড়ে যায়। সেই পদার্থটা কি দিয়ে তৈরি হয়? এই লোহার জিনিসটা যেটা দিয়ে তৈরি, অর্থাৎ লোহা নিজে, বাতাসের অক্সিজেন আর হচ্ছে বাতাসে যে জলীয় বাষ্প থাকে, এই তিনটা মিশে একটা নতুন পদার্থ তৈরি হয়, ফেরিক অক্সাইড, যেটাকে আমরা বলি মরিচা বা জং। তাহলে এখানে যে একটা পরিবর্তন হয়, পরিবর্তনের ফলে এই যে মরিচাটা তৈরি হলো, এইটা হলো, এই পরিবর্তনটাকে আমরা বলতে পারি যে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেমিক্যাল চেঞ্জে কি হয়? অলওয়েজ ফর্মস এ নিউ সাবস্টেন্স। তার মানে এখানে সব সময় একটা নতুন সাবস্টেন্স তৈরি হয়, অর্থাৎ নতুন একটা ভিন্নধর্মী পদার্থ, এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ তৈরি হবে। মে অ্যাবজর্ব অর রিলিজ হিট, অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের জন্য অবশ্যই তাপের শোষণ অথবা বিকিরণ হতে হবে। অর্থাৎ তখনই রাসায়নিক পরিবর্তন হবে যেই পরিবর্তনে কোনো জিনিসে তাপ দিতে হবে অথবা তাপ বের করে নিতে হবে। মে চেঞ্জ কালার, প্রডিউস অর্ডার, ক্রিয়েট সাউন্ড, রিলিজ গ্যাস অর প্রডিউস লাইট। অর্থাৎ কেমিক্যাল রিয়েকশন চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তনে অবশ্যই কি হতে পারে? যে নতুন পদার্থটা তৈরি হবে সেটার
কালার অর্থাৎ রং পরিবর্তন হতে পারে, সেটার গন্ধ বা ঘ্রাণ পরিবর্তন হতে পারে, তারপর শব্দ সৃষ্টি হতে পারে, গ্যাস উৎপন্ন হতে পারে, এমনকি লাইট বা বিদ্যুৎ উৎপন্ন হতে পারে, আলো উৎপন্ন হতে পারে। অর্থাৎ এগুলো কখন হবে? যখন রাসায়নিক পরিবর্তন ঘটবে তখন এই ঘটনাগুলো ঘটবে। আর যখন ভৌত পরিবর্তন ঘটবে তখন কিন্তু এগুলোর কোনো কিছুই পরিবর্তন হবে না, শুধুমাত্র একটা পদার্থের আকার, আকৃতি অথবা তার অবস্থার পরিবর্তন হয়। কেমন? তাহলে তোমরা বুঝতে পারলে তো? এবার দেখো ভৌত পরিবর্তন সম্পর্কে আমরা আরো একটু জেনে নেই। ভৌত পরিবর্তন অর্থাৎ ফিজিক্যাল চেঞ্জ অফ ম্যাটার, পদার্থের ভৌত পরিবর্তন। এখানে আমরা দেখতে পাচ্ছি বরফ গলে যাচ্ছে, তাই না? এই যে বরফ গলে যাচ্ছে, তাহলে এই গলে যাওয়া অংশের যে পানিটা এখানে যা আছে বরফেও তাই আছে। এখানে কি কোনো তাপ হিট দিতে হয়েছে? হয়নি। বা হিট লাগলেও এটা বাতাস থেকে নিয়েছে সে। এখানে কি নতুন কোনো পদার্থ সৃষ্টি হয়েছে? পানি বরফে যা পানিতেও তা, মূল উপাদান একই। সেই কারণে এটাকে আমরা বলবো ভৌত পরিবর্তন। আবার পানি যখন বাষ্পে পরিণত হয়, বাষ্পের মধ্যে যা আছে পানির মধ্যে তাই আছে, নতুন কোনো পদার্থ কিন্তু, নতুন কোনো কিছু কিন্তু এখানে তৈরি হয়নি। তাহলে এই পানি ফুটে বাষ্প হওয়া, এটাও কিন্তু একটা ভৌত পরিবর্তন। পরের অংশটা দেখো, একটা কাচের গ্লাস, একটা গ্লাস পড়ে গিয়ে ভেঙে গেল, ভেঙে কি হয়ে গেল? টুকরো টুকরো হয়ে গেল। তাহলে এটা যদি টুকরো টুকরো হয়ে যায়, সেটাকে আমরা বলতে পারি ভৌত পরিবর্তন। এরপরে দেখো এই যে কাঠ, আমরা একটু আগে ভিডিওতে দেখেছিলাম কাঠে যদি কাঠ কেটে কেটে টুকরো করা হলে এখানে এই টুকরোগুলো যখন গাছ অবস্থায় থাকে তখন যা থাকে এটাকে কেটে টুকরো করলে তাই থাকে, নতুন কিছু তৈরি হয় না। তাহলে এই যে পরিবর্তন হলো, এখানে কিসের পরিবর্তন হলো? বস্তুটার আকার বা আকৃতির পরিবর্তন হলো। তাহলে এই পরিবর্তনটাকে আমরা বলবো ভৌত পরিবর্তন। আবার দেখো তোমরা একটা কাগজ নিলে, কাগজ দিয়ে একটা প্লেন বানালে, একটা পাখি বানালে, একটা বিমান বানালে, অথবা কাগজটা মুচড়িয়ে ফেলে দিলে। তাহলে এই যে কাগজটা আগে একটা শীটের মতো ছিল, এটাকে চেঞ্জ করে একটা নতুন আকৃতি দিলে তাতে কি কাগজটা অন্য কিছু হয়ে গেল? হলো না, কিন্তু এর আকার, আকৃতির, শেপের পরিবর্তন হলো। তাহলে এই ধরনের পরিবর্তনটাকে আমরা বলবো ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ। ডিম, তোমার কাছে একটা ডিম আছে, এটাকে ভাঙলে, ডিম ভাঙার আগে একটা জিনিস, একটা শেলের ভেতরে ছিল, যখন ভাঙলে তখন এই অংশটা একটা আলাদা অংশে একটা বাটির মধ্যে রেখে দিলে। কিন্তু ডিমের ভেতরে যখন ছিল তখন যা ছিল, তুমি যখন এটা ভেঙে একটা বাটিতে রাখলে তখনও কিন্তু তাই আছে। তাহলে ডিম ভাঙলে যে পরিবর্তন, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাও হলো ভৌত পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন কাকে বলে, আমরা কি বলবো? ভৌত পরিবর্তন হলো এমন এক ধরনের পরিবর্তন যেখানে পদার্থের রূপ, যেমন আকার, আকৃতি, আয়তন, চেহারা, রং, অবস্থা, যেমন কঠিন, তরল, গ্যাস ইত্যাদি পরিবর্তিত হয়, কিন্তু একটি পদার্থ অন্য কোনো নতুন পদার্থে রূপান্তরিত হয় না, মূল পদার্থ একই থাকে। কেমন? এবার আসো দেখি পদার্থের রাসায়নিক পরিবর্তন। এখানে দেখো, এখানে লোহার কিছু চাকা আছে, এটা বেশ কিছুদিন বাতাসে রেখে দেওয়াতে কি হলো? এর গায়ে মরিচা পড়লো। তাহলে লোহায় যে মরিচা পড়লো, আমরা একটু আগে ভিডিওতেও দেখেছিলাম যে এই মরিচা পড়াটা কি আমরা কি বলবো? এই মরিচা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা পদার্থ, যেটার সাথে লোহার কোনো মিল নেই। লোহা একটা ভিন্ন জিনিস, মরিচা একটা ভিন্ন জিনিস। তাহলে লোহাটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে মরিচা হয়ে যাবে, তখন এই পরিবর্তনটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। আমরা যে খাবার খাই, আমরা যে খাদ্যগুলো খাই, পেটে যে কি শরীরের ভেতরে যে কি ওরকমই থাকে না, ওটা আস্তে আস্তে খাবার হজম প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে যায়। এই যে খাবার হজম করার যে প্রক্রিয়াটা, এখানে যে একটা চেঞ্জ আসে, সেটাকে আমরা কি বলতে পারি বলো তো সবাই? বুঝতে পারছো তো এখন সবাই? আচ্ছা, তাহলে এই চেঞ্জটা হলো অবশ্যই রাসায়নিক পরিবর্তন। এরপর দেখো, এখানে
আমরা কাঠ পোড়ানো দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে কাঠ পোড়ালে এখানে নতুন পদার্থ গ্যাস তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, এখানে কয়লা হয়ে যায় কাঠগুলো পুড়ে। এই পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয়, তাই এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, তোমরা কি অ্যাসিড নাম শুনেছো? আচ্ছা, অ্যাসিড এক ধরনের পদার্থ, ক্ষারও আরেক ধরনের পদার্থ। এগুলো যখন আমরা মিশাই বা কোনোভাবে এগুলো যখন মিশে যায়, তখন সেখানে নতুন একটা পদার্থ যে লবণ এবং পানি উৎপন্ন হয়। তাহলে অ্যাসিড আর ক্ষার এগুলোর ধর্মের সাথে লবণ এবং পানি ধর্মের কোনোই মিল নেই, ওটা একদম সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা পদার্থ। তাহলে সেটাকে আমরা কি পরিবর্তন বলতে পারি বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, সেটাকে আমরা অবশ্যই রাসায়নিক পরিবর্তন বলবো। এটা কি ভৌত পরিবর্তন? অবশ্যই না। তাহলে রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনের ফলে কোনো পদার্থ সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, তোমরা যে গতদিন খাবার রান্না করেছো বাসায়, সবাই তো দেখেছো খাবার রান্নার আগে বস্তুগুলো কেমন ছিল, রান্নার পরে কেমন ছিল। তাহলে সেই কথাটা একটু মনে করে দেখো, সেখান থেকে আমরা একটু চিন্তা করি যে ওইখানে কোন কোন ঘটনা, কোন কোন ব্যাপারগুলোর ভৌত পরিবর্তন ছিল আর কোনগুলো ছিল রাসায়নিক পরিবর্তন। দেখো, এখানে যখন সবজি কাটা হয় বা ফল কাটা হয় বা যে কোনো কিছু কাটা হয়, একরকম দেখতে ছিল, সেটাকে কেটে টুকরো টুকরো করা হলো, তাহলে তার একটা পরিবর্তন হলো। এই পরিবর্তনটাকে আমরা কি বলবো? ভৌত পরিবর্তন। আর যখন এই সবজিগুলো একসাথে চুলায় তাপ দিয়ে লবণ মশলা আবিজাবি দিয়ে যখন রান্না করা হয়, তখন এটাকে কি বলবো? তখন এটা হয়ে যাবে রাসায়নিক পরিবর্তন। এরপর দেখো, এই যে কাঠ কেটে টুকরো করা হচ্ছে, এই টুকরো করা পর্যন্ত ভৌত পরিবর্তন। কিন্তু এই টুকরোগুলোতেই যখন আগুন দেয়া হয় এবং টুকরোগুলো আগুনে পুড়ে ছাই হয়, কয়লা হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, তখন এই পরিবর্তনটা হয়ে যাবে রাসায়নিক পরিবর্তন। এখন দেখো, এখানে পানি ফোটানো হচ্ছে, পানিকে তাপ দিলে এটা যখন বাষ্পে পরিণত হয়, এই বাষ্পটার মধ্যে যে উপাদান আছে পানির মধ্যে, সেই উপাদানই আছে। তাহলে এখানে কি নতুন কোনো পদার্থ তৈরি হচ্ছে? হচ্ছে না। তাহলে এটা কি ধরনের পরিবর্তন? ভৌত পরিবর্তন। সেই জন্য একে ভৌত পরিবর্তনের সারিতে রাখা হয়েছে। আবার এই পানি দিয়ে যখন খাবার রান্না করা হয়, দেখো খাবার রান্নার পর এখানে কি পানিটা আগের মতো দেখা যাচ্ছে? পানি কি আগের অবস্থায় আছে? নাই। এই পানিটায় খাবারটার সাথে মিশে নতুন একটা সুন্দর সুগন্ধিযুক্ত খাবারে পরিণত হয়ে গেছে, মানে এখানে নতুন কিছু তৈরি হয়েছে। তখন এইটা হয়ে যাবে রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা আজকের ক্লাস থেকে কি শিখলাম? আমরা কিন্তু আজকের ক্লাসে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে অনেক কিছু জানলাম, তাই না? চলো আমরা আরেকবার একটু ঝালাই করে নিই যে আমরা কি কি দেখলাম। যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু পদার্থের গঠন অপরিবর্তিত থাকে, তাকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন। আবার পরবর্তীতে আমরা দেখেছি যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিণত হয়, তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনের ফলে পদার্থের ধর্মের কোনো পরিবর্তন হয় না, কিন্তু রাসায়নিক পরিবর্তনের ফলে পদার্থের ভৌত এবং রাসায়নিক উভয় ধর্মের পরিবর্তন হয়। ভৌত পরিবর্তনের ফলে কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না, অপরদিকে রাসায়নিক পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। আরও দেখতে পেলাম ভৌত পরিবর্তন পদার্থের অস্থায়ী পরিবর্তন। আমরা বরফ রেখে দিলে, কিছুক্ষণ রেখে দিলে পানি হয়ে যাবে, তাহলে এটা একটা ভৌত পরিবর্তন। আবার ওই পানিটাকে নিয়ে যদি আমরা ফ্রিজে রেখে দিই, সেটা আবার বরফে পরিণত হয়ে যাবে। তার মানে এটা এমন কোনো পরিবর্তন না যেটাকে আর আগের মতো করা যাবে না। সেজন্য এটাকে আমরা বলতে পারি এই পরিবর্তনটা হলো অস্থায়ী পরিবর্তন। কিন্তু রাসায়নিক পরিবর্তনে যখন নতুন কোনো পদার্থ সৃষ্টি হয়, সেইখান থেকে আবার আগের পদার্থগুলো ফিরিয়ে নিয়ে আসা এত সহজে সম্ভব নয়। সেই জন্য রাসায়নিক পরিবর্তন হলো স্থায়ী পরিবর্তন। কেমন? তাহলে আগামী দিন তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। কি বাড়ির কাজ? ওই যে আমরা এতদিন থেকে পিকনিকের কথা বলছি, অনেক কিছু জানছি, শিখছি, আগামী ক্লাসে কিন্তু তোমরা মজা করে পিকনিক করবে।
আগামী ক্লাসে বলতে আগামী যেদিন যেদিন ছুটির দিন পাবে তোমরা স্কুলের অনুমতি নিয়ে ছুটির দিনে পিকনিক করবে। এবং আরও একটা কাজ করতে হবে, পিকনিকে যে খাবার প্রস্তুত করবে সেগুলোতে কখন ভৌত পরিবর্তন হয় এবং কখন রাসায়নিক পরিবর্তন হয় তা নিয়ে প্রত্যেক দল একটা করে পোস্টার তৈরি করবে। তার মানে পিকনিকটা করার পর তোমরা যে দলে কাজ করলে প্রত্যেক দল এই ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন সম্পর্কে কখন কখন কোন জায়গায় কি পরিবর্তন হয়েছে সেই বিষয় নিয়ে একটা করে, যতগুলো দল আছো প্রত্যেকেই একটা করে পোস্টার করবে। কেমন, পারবে না? আশা করি সবাই করতে পারবে। তাহলে আমাদের আজকের ক্লাসের শিক্ষণীয় নীতিবিধানে শিক্ষণীয় বিষয় হলো সহনশীলতা। সহনশীলতা কি? সহনশীলতা হলো অন্যের বিশ্বাস ও রীতিনীতিকে যথাযথ স্বীকৃতি ও সম্মান দেয়া এবং শান্তিপূর্ণ উপায় ব্যবহার করে প্রয়োজনীয় পরিবর্তন আনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।